ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস আছে। ক্লাসটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, নট কমপ্লেক্স সেন্টেন্স শিখি। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল টার্মস, আর কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, এটা মানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। এখন কথা হচ্ছে আমি কেন এরকম একটা টাইটেল ইউজ করলাম যে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। অ্যাকচুয়ালি কি এইটা কোনো মানে টার্মের মধ্যে পড়ে না। আসলে হচ্ছে আমরা তো বাংলাদেশি, বাংলাদেশি হিসেবে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে অনেক বড় বড় বাক্য লিখে এমন অনেক ক্লাস আছে, ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন। তো এর কারণটা হচ্ছে কমপ্লেক্স দিয়ে বড় বড় বাক্য লিখে কারণটা হচ্ছে আপনাকে গ্রামার শেখাচ্ছে, আপনাকে স্ট্রাকচার শেখাচ্ছে। এই জন্য আমিও এই টার্মটা ইউজ করছি, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, নট বড় বড় বাক্য লিখি। তবে এখানে কোনো স্ট্রাকচার আপনি পাবেন না। আমাদের স্ট্রাকচার হচ্ছে একটাই, সেটা আপনারা সবাই জানেন, যে সাবজেক্ট প্লাস ভার্ব। এই একটা স্ট্রাকচারই আমরা ইউজ করে থাকি। ওকে, এটা কেন আসছে? এই একটা স্ট্রাকচারই আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি এটা ডিজিটাল ফর্ম করে দিয়েছে। আচ্ছা সরি, আমরা ডিজিটাল ফর্মটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে, এটা আমরা কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা ওটা ডিজিটাল ফর্ম আর কি। আচ্ছা, আমরা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আজকে নট ফ্রি হ্যান্ড রাইটিং, নট স্ট্রাকচার, এই পুরোটা করে দেখাচ্ছি। এবং এখানে একটা স্ট্রাকচার আমরা ইউজ করছি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। কোনো কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে বড় বড় বাক্য লিখি এগুলো কোনো কিছু নাই। হ্যাঁ, আমরা এখানে আপনাদেরকে যেটা ইউজ করে দেখাবো, যেমন এইটাই আপনাকে আমরা ইউজ করে দেখাবো। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আমরা খুব সুন্দর করে এগুলো করে দেখাচ্ছি। লাইকলি আপনি প্রথমে একটা হেডলাইন দেখতে পাচ্ছেন, শিক্ষায় প্রযুক্তির অবদান। তার আগে একটু জানাবেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কি একটু চেক করলে ভালো হয়। ওকে, আমাদের সাউন্ড ঠিক আছে, আমরা চেক করেছি। আমাকেও একটা ফোন দিলে বেটার হয়। আচ্ছা, ওকে ওকে, আবার লাইট একটু কম বেশি হচ্ছে না? লাইট একটু মানে এটা আসলে অটো ফোকাস ইউজ করছে ক্যামেরাটা। আমরা এখন অটো ফোকাসটা ধরতে পারিনি, ইনশাল্লাহ ধরতে পারলে আবার এটা আমরা ঠিক করে ফেলতে পারবো। হ্যাঁ, আমরা অটো ফোকাসটা এখনো ঠিক করতে পারিনি ওইভাবে। ওকে, আমরা মোটামুটি শুরু করে দিচ্ছি। আপনারা দেখেন যারা আছেন, আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ভালো লাগবে সকল ক্লাসগুলো করতে। যেমন ধরেন আমরা এই পুরোটাকে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে করবো। হ্যাঁ, কিন্তু স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে একটাই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা স্ট্রাকচার। আচ্ছা, এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরো একটা টার্মস বলি, যে আমাদের এই যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসটা করছি, এখান থেকে আপনার গ্রামাটিক্যাল ভোকাবুলারি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। কিভাবে চলেন দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা একটু এই দিকে যাই। প্রথমে আমাদেরকে যে জিনিসগুলো জানা লাগবে কমপ্লেক্স সেন্টেন্সে, সেটা হচ্ছে ক্লজ মার্কার গুলো জানা লাগবে। মানে কার অর্থ কি, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, অনেকেই হয়তো পড়েনি। তাই আমি যারা পড়েনি তাদের জন্য বলছি। ধরেন আফটার মানে পরে, এটা আমরা সবাই জানি। অলদো মানে যদিও, অ্যাজ মানে যেমন যেহেতু যখন। হ্যাজ মানে কি? যেমন যেহেতু যখন। বিকজ মানে হচ্ছে কারণ, এটা অপ্রচলিত, এখন ইংলিশ গ্রামারে বিকজ আর থাকে না। আর হচ্ছে বিফোর মানে হচ্ছে আগে। ইভেন দো মানে যদিও, অথবা অলদো মানেও যদিও। আবার দেখেন ইফ মানে যদি, সিন্স মানে যেহেতু, যখন থেকে। সিন্স মানে যেহেতু অথবা যখন থেকে, ঠিক একইভাবে অ্যাজ মানেও যেহেতু এবং যখন। যখন এবং যেমন, এই কয়েকটা একটু টার্মস গুলো একটু ফলো রাখতে হবে, কোনটার মানে কি। জাস্ট যদি আপনি এটার মানেগুলো জেনে রাখতে পারেন, আপনার কোনো স্ট্রাকচারের দরকার নাই। স্ট্রাকচার কি? একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব স্ট্রাকচার। দেখেন আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু এইভাবে, তবে আজকে আমাদের নিউজ পেপার স্টাইলে আনছি না, কারণ কমপ্লেক্স সেন্টেন্স নিউজ পেপার স্টাইলে লেখা হয় না। সো খুবই রেয়ার, মানে ধরেন আপনার 200 সেন্টেন্সে একটা সেন্টেন্স লেখা হয়েছে। সো এই জন্য আমরা নিউজ পেপার গুলো থেকে খুঁজে বের করা কমপ্লেক্স সেন্টেন্স খুবই টাফ, সো দ্যাট আমরা আনিনি ওগুলো। তারপর দেখেন দো মানে যদিও, আনলেস মানে যদি না, আনটিল মানে যতক্ষণ না। তারপর কি হোয়েন মানে যখন, আর হোয়েন এভার মানে আপনার যখনই। আর এই যে দেখেন হোয়ার মানে যেখানে, হোয়েন এভার মানে যেখানে সেখানে, মানে যেখানে এটা থাকবে সেখানে এটা আরেক জায়গায় থাকবে, কিন্তু দুইটার মানে একটা। আর হোয়ার ইজ মানে হচ্ছে আপনার পক্ষান্তরে অথচ। হোয়ার ইজ মানে কি? পক্ষান্তরে অথবা অথচ। কালো হয়ে গেছে? আচ্ছা,
তারপরে দেখেন হোয়াইল মানে যখন, যদিও, অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত, না যতক্ষণ না পর্যন্ত কি আমরা এই যে এইখান থেকে দিব ওই যে আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আর যতক্ষণ পর্যন্ত অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ সঙ্গে সঙ্গে, ইন ওয়ার্ড অফ দ্যাট মানে হচ্ছে যাতে, ইন ওয়ার্ড অফ দ্যাট অথবা যাতে, বা এটা আপনি কারণী হিসাবেও লিখতে পারেন, ইন ওয়ার্ড অফ দ্যাটকে আপনি কারণ দিয়েও লিখতে পারেন, সো দ্যাট মানে যাতে, এগুলো এখন অপ্রচলিত। তারপর হচ্ছে ইভেন ইফ মানে যদিও বা, আর হচ্ছে নেভার দ্যাট, নেভার দ্যাট মানে এখন যেহেতু, আর প্রোভাইডেড দ্যাট যদি অথবা শর্ত সাপেক্ষে। প্রোভাইড যেখানে লেখা থাকবে সেটা মানে হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স, যেমন আমরা ইফ দিয়ে করি, আই এফ ইফ মানে যদি, এই প্রোভাইড দ্যাট মানেও যদি অথবা শর্ত সাপেক্ষে যদি। সো এই জিনিসগুলো আগে জেনে রাখবে, কোনো স্ট্রাকচারের দরকার নাই, স্ট্রাকচার 1 এই। আর অর্থটা আপনাদেরকে জানাই লাগবে, এগুলো অর্থগুলো আমরা শিখিয়ে দিই, এগুলো তো আমরা অনেকেই জানি, এই জন্য আমি এখানে বেশি সময় কালক্ষেপণ না করে আমি নেক্সটে চলে যাচ্ছি। এন্ড দেন আমরা নেক্সটে চলে এসেছি, এবং এইখান থেকে আমরা দেখেন স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আমার স্ট্রাকচার। যদি আপনার সাবজেক্ট খুঁজে না পান তাহলে ইট বসাই দেন, সরি আজানের জন্য আমাদেরকে একটু থামতে হবে। আর ভার্ব খুঁজে না পেলে আপনি এম ইজ আর বসায় দিবেন। একটু দেখো তো আজানের সাউন্ড আসছে নাকি। আচ্ছা, ফোন থেকে আমি একটু চেক করি। হ্যাঁ, সালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আমাদের এখানে চলে এসেছে। আমরা আজানটা পর্যন্ত একটু অপেক্ষা করি, হ্যাঁ, তারপর আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, আমরা আজানটা পর্যন্ত একটু অপেক্ষা করব, আজানটা হচ্ছে, একটু থেমে যাক, তাহলে কি হবে, ক্লাসের মধ্যে আজানের সাউন্ডটা চলে আসবে। ক্লাসের মধ্যে আজানের সাউন্ডটা চলে আসবে, তো এটা দেখা যাবে যে আপনাদের শুনতে অনেক খারাপ লাগছে। সো আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেছি, মানে আমি জাস্ট এমনি বলি যে দেখেন এইখানে আপনাকে একটা স্ট্রাকচারই ফলো করতে হবে, কারণ অনেকগুলো স্ট্রাকচার ফলো করে কোনোটাই মনে থাকবে না। আপনি যতই রাইটিং শেখেন না কেন, আপনি একটা স্ট্রাকচারের উপরেই নির্ভরশীল, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাবেও কিন্তু আমাদের একটা স্ট্রাকচারের উপরে নির্ভরশীল। হ্যাঁ, ততক্ষণ আমরা কমেন্টস গুলো একটু দেখে নিই। আচ্ছা, আজানের অফ, ওকে, সরি ফর দ্যাট, এটা একটু দেরি করে শুরু করার জন্য। আমরা দ্রুত শেষ করে ফেলবো, 1 ঘন্টা লাগবে আমাদের শেষ করতে। আর আজকেরটা একটু লাইভ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন মনে হয় শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। ওকে, আমরা শুরু করতেছি। একটু ভালো করে লক্ষ্য করেন, এত বড় বড় বাক্যর কোনো কিছু না। এই যে কমা আছে, কমা পর্যন্ত একটা বাক্য, আবার কি আরেকটা বাক্য শুরু হচ্ছে কমার পরে, তাই না? দুইটা বাক্য আছে। আমার দুইটা বাক্য থেকে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব খুঁজে বের করতে হবে। সাবজেক্ট যদি না খুঁজে পাই তাহলে আমি ইট বসাই দিব, আর ভার্ব যদি না খুঁজে পাই বাংলা বাক্যে তাহলে আমি এম ইজ আর বসায় দিব। আর যদি আপনি নিউজ পেপারের মতো করে করতে চান তাহলে আপনাকে রিমেইন বসাতে হবে। ওকে, আচ্ছা, একজন আমাদের এখানে কোশ্চেন করেছেন যে TION আর SION এর সাথে কি এস বসানো যাবে কিনা। যাবে, সব ক্ষেত্রে না, কিন্তু যাবে। আর কি আরেকটা হচ্ছে স্ট্যান্ড অ্যাস, স্ট্যান্ড অ্যাস, এই এগুলো মানে ধরেন এমিদারের বদলে আপনি রিমেইন বসাতে পারেন, অথবা এমিদারের বদলে স্ট্যান্ড অ্যাস বসাতে পারেন। এটা আমি যদি বাক্যে মানে ভার্ব না খুঁজে পাই সেই ক্ষেত্রে বললাম। ঠিক আছে, এখন আসেন আমরা এই জিনিসগুলো খেয়াল করে এই সেন্টেন্সটাও লেখা শেষ করব।
প্রথমত আপনি যদি বাক্যে ভার্ব অথবা সাবজেক্ট খুঁজে না পান, তাহলে আপনি যেহেতু বাঙালি, অবশ্যই আপনি সেই বাক্যটা 3 বার পড়লেই বা আপনি ওই বাক্যটা 3 বার মনে মনে বললেই সাবজেক্ট খুঁজে পেয়ে যাবেন। তো দেখেন, এই যে দেখেন এখানে আমার সাবজেক্ট কি, প্রযুক্তি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। দেখেন আরো একটা সিস্টেম আছে যে আপনি যদি কোনো বাক্যে বিভক্তি না পান, তাহলে সেটাই আপনার সাবজেক্ট। মানে প্রথম যেমন এখানে দেখেন কোনো বিভক্তি নাই, তার মানে আমার এটাই হচ্ছে নাউন, আর প্রথম নাউনটা হচ্ছে সাবজেক্ট, পরের নাউনটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পেরেছেন? খুবই ইজি। হ্যাঁ, এখন দেখেন এই বাক্য আমি বললাম এমন একটি শক্তিশালী মাধ্যম, এতটুকু। এখন এই এতটুকুর মধ্যে আপনি কোনো সাবজেক্ট ভার্ব খুঁজে পাবেন না। দেখেন ভার্ব হতে হলে আপনার ওখানে কি লেখা হতে হবে, হওয়া, করা, এগুলো থাকতে হবে, তাই না? তো দেখেন এখানে কোনো হওয়া করা এগুলো নাই, তার মানে এমন একটা শক্তিশালী মাধ্যম, তার মানে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই। তাহলে সাবজেক্টটাকে লিখে ফেলেন, প্রযুক্তি ইংলিশ কি, টেকনোলজি। প্রযুক্তি ইংলিশ কি, টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজি। আমরা প্রযুক্তি ইংলিশটা লিখে ফেললাম টেকনোলজি। এখন ঘটনা হচ্ছে টেকনোলজি তো লেখা হয়ে গেছে, এখন কি করব, এখন কম বেশি হচ্ছে আবার। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা ভার্ব লিখবো, বাক্যে ভার্ব নাই। আপনি তো সাবজেক্ট লিখে ফেললেন শুরুতেই, যেহেতু সাবজেক্ট আছে সেহেতু আপনার সাবজেক্ট লিখে ফেললেন, এখন আপনার ভার্ব নেই। এখন আমি কি করব, এখন আমি এর জন্য আমার এখানে একটা এম ইজার বসাতে হবে, কারণ বাক্যে ভার্ব নেই। তো ইজ বসাইলাম। এখন আপনি বলতে পারেন এম বসাইলাম না কেন, ইজ বসাইলাম না কেন? দেখেন যদি এটা বলা হতো যে টেকনোলজিস, যদি এটা বলা হতো টেকনোলজিস, তাহলে অনেকগুলো টেকনোলজি না, অনেকগুলো টেকনোলজির কথা বলা হচ্ছে, কিন্তু এইটা তো আসলে টেকনোলজি একটা টেকনোলজির কথা বলা হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউনের ভাব কি, সিঙ্গুলার হয়। হ্যাঁ, এখানে আপনি নিউজ পেপার স্টাইলে আপনি বলতে পারেন যে এখানে আমি রিমেইন দিতে পারি, রিমেইনস, যেহেতু সিঙ্গুলার আছে তাই ভার্বের সাথে এস। অথবা আপনি বলতে পারেন যে ভাই আমি তাহলে স্ট্যান্ড অ্যাজ দিই। তো এইটা হচ্ছে আপনার আল জাজিরা স্টাইল, আর এটা হচ্ছে নিউ আর্টস্টাইন স্টাইল। বুঝতে পেরেছেন? মানে এখন ঘটনা হচ্ছে এগুলো না দিলেও চলবে, আপনি নর্মাল রাইটিংও শিখতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি নর্মাল রাইটিং আপনাদের সাথে করছি, তার মানে আমার সাবজেক্ট বসানো শেষ, আমার ভার্ব বসানো শেষ, এখন আমার আর কোনো চিন্তা নাই। এরপরে কি বাকি আছে দেখেন, যা বাকি আছে তা বসান। এমন ইংলিশ কি, এমন ইংলিশ হচ্ছে সাচ, এর মানে হচ্ছে এমন। দেখেন এখানে আপনি দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এমন আর যেমনের ইংলিশ। এমন আর যেমনের ইংলিশ আছে। ধরেন আপনি বললেন সাচ, এর মানে হচ্ছে এমন। আর যেমন ইংলিশ তাহলে কি, যেমন ইংলিশ হচ্ছে সাচ অ্যাজ। তাহলে যেমন ইংলিশ কি, সাচ অ্যাজ। তো এমন আর যেমনের ইংলিশটা আপনাকে জেনে রাখতে হবে। সাচ থাকলে কি বসে, সাচ থাকলে বসে হচ্ছে দ্যাট, মানে সাচের সাথে যেটা যায় সেটা হচ্ছে দ্যাট। আর সাচ অ্যাজ এর সাথে যেটা যায় সেটা হচ্ছে হুইচ। এখন এগুলা কেন লিখলাম, হুইচ হুইচ এটা কেন লিখলাম, মানে আপনি যে দেখবেন যে সার্চ যে যে কথাগুলো লেখা আছে তারপরে একটা মানে এই যে যা কথাটা লেখা আছে, এই যা কথার জন্য যায়ের বদলে আমরা কি কি বসে, যায়ের বদলে দ্যাটও বসে, যায়ের বদলে আমাদের হুইচও বসে, তাই না? বলে দুইটাই বসে। কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই একটু ভালো করে খেয়াল করেন যে সার্চ অ্যাজ এইটা যদি থাকে তাহলে হুইচ বসে, আর সার্চ থাকলে দ্যাট বসে। সার্চ কখন বসে, এমন থাকলে। এখানে কি লেখা আছে, এমন, তাই আমি সার্চ বসেছি, তাহলে এর জন্য দ্যাট বসবে। এইটাই, মানে এটা আমি আপনাদেরকে আরেকভাবে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। সার্চ বসাইলাম, সার্চ। তো একটি, একটি ইংলিশ কি, শক্তিশালী, শক্তিশালী ইংলিশ কি, পাওয়ারফুল। দেখেন শালী লিখা আছে, শক্তিশালী। তো এই লয় দীর্ঘী মানে বুঝে নেবেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই আমি পাওয়ারফুল, পাওয়ার লিখিনি, পাওয়ার হচ্ছে নাউন, পাওয়ার হচ্ছে নাউন, কিন্তু আমি পাওয়ারফুল লিখলাম, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর মাধ্যম ইংলিশ কি আপনি দিতে পারেন, মিডিয়া, মিডিয়াম। মাধ্যম ইংলিশ হচ্ছে আ পাওয়ারফুল মিডিয়াম। অথবা আপনি বলতে পারেন আ পাওয়ারফুল মেথডস, অথবা আপনি বলতে পারেন আ পাওয়ারফুল সিস্টেমস। এরকম অনেক কিছু বলা যায়, মাধ্যম ইংলিশ অনেক কিছু বলা যায়। মিডিয়াম আর মিডিয়াম, মিডিয়া হচ্ছে আপনার প্লুরাল, মিডিয়া যেটা লেখা আছে এটা হচ্ছে আমার প্লুরাল, এটা হচ্ছে কি আমার প্লুরাল। আর এখানে যেহেতু আর্টিকেল আছে এই জন্য এই নাউনের আগে, এটা একটা নাউন, এই যে নাউনের আগে এই আর্টিকেল বসেছে, তাহলে এটা কি, এটা অ্যাডজেক্টিভ। আমরা পড়েছিলাম না ছোটবেলাতে
যে আর্টিকেলের পরে প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে নাউন। ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই ছোটবেলার এই বিষয়গুলোকে খেয়াল করলে বুঝতে পারবেন। এই আর্টিকেলটা কিন্তু এই নাউনের জন্য বসেছে, বুঝতে পেরেছেন? মানে আমি গ্রামাটিক্যাল গুলো আলোচনা করে দিচ্ছি, এন্ড দেন আমি দেখাবো আপনাদেরকে গ্রামাটিক্যাল ভাবে কিভাবে যায়। এখন এখানে কি, এইখানে কমা ছিল না, এইখানে আমি একটা কমা দিয়ে দিলাম। এখন যা ইংলিশটা তাহলে কি দেবো? যা ইংলিশ তো দুইটা আছে, একটা হচ্ছে দ্যাট আর আরেকটা হচ্ছে হুইচ। আচ্ছা, যদিও আমি বলবো এটা অ্যাডভান্স ইংলিশ হয়ে যাচ্ছে না, মানে এই গ্রামারটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। অ্যাডভান্স গ্রামার তো আমাদের দরকার পড়ে না, না ভাই। অ্যাডভান্স গ্রামার এখন দরকার, কারণ এখন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমার অ্যাডভান্স গ্রামারও দরকার, বেসিক গ্রামারও দরকার। দেখেন হুইচ এবং দ্যাট কখন বসে, এই জিনিসগুলো আমাদের অ্যাডভান্স গ্রামারের আছে, বাট আমাদের বেসিক গ্রামারে নেই। হুইচ দ্যাট একই জায়গায়, দ্যাট যায়ের জন্য হুইচ দ্যাট দুইটাই বসে, বাট অ্যাডভান্স গ্রামারের ক্ষেত্রে সাচ এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। তো যা এর ইংলিশ কি? হুইচ। সরি, এখানে দ্যাট বসবে, দ্যাট। দ্যাট কেন বসবে? কারণ সাচ বসেছে তাই। সাচ বসলে দ্যাট বসে, সাচ অ্যাজ বসলে হুইচ বসে। তো এইটা তো দ্যাট। তারপরে কি দেখেন, এখন আমাকে বলছে যে শিক্ষাকে অধিকতর কার্যকর ও সহজলভ্য করে তুলতে পারে। তো দেখেন আমি এখন এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করি। হ্যাঁ, ধরেন এটা আমি মুছে দিলাম, এর মধ্যে আপনার সাবজেক্ট খুঁজে বের করেন তো। সাবজেক্ট কোনটা? হুইচ বসালে তো হুইচ একটা সাবজেক্ট হয়ে যেত, কিন্তু হুইচ না বসায় আমি দ্যাট বসাইছি, এই জন্য সাবজেক্ট হতে পারছে না, দ্যাট তো সাবজেক্ট হতে পারে না। তাহলে এখানে সাবজেক্ট আপনি খুঁজে বের করেন। দেখেন প্রথমে আমি যদি লিখি শিক্ষাকে, এই যে কে একটা বিভক্তি না, তার মানে এটা নাউন হতে পারে না, তার মানে এটা সাবজেক্ট হবে না। অধিকতর, অধিক থেকে অধিকতর, অধিক থেকে অধিকতর, তার মানে এইটাও নাউন হতে পারে না। মূল শব্দ থাকতে হবে। কার্যকর ও সহজলভ্য। দেখেন অধিকতর কার্যকর, অধিকতর আমার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে একটা নাউন বসেছে, সহজলভ্য করে তুলতে পারে। এগুলো আমার অবজেক্ট। তো শুরুতেই আমি দেখলাম শিক্ষা কে, কে লেখা থাকলে অবজেক্ট বসে আছে, যে অবজেক্ট। তাহলে আমার এখানে সাবজেক্ট আপনি খুঁজে পাবেন না পরে। শুরুতেই অবজেক্ট লেখা থাকলে পরে আর সাবজেক্ট খুঁজে আপনি পাবেন না। তো ধরেন আপনি এখন সাবজেক্ট কি ধরবেন? সাবজেক্ট তো নাই। তাহলে সাবজেক্ট না থাকলে আমরা কি বলেছিলাম? সাবজেক্ট না থাকলে আইটি, ইট, এটা বসাই দিব। একবার আমরা দেখলাম ভার্ব নাই তাই ইজ বসাইলাম, আর একবার দেখলাম সাবজেক্ট নাই তাই ইট বসাইলাম। তো ইট। তারপরে কি বলছে? সহজ করে তুলতে পারে। ভার্ব কোনটা? এই যে দেখেন তুলতে পারে, তাহলে করে তুলতে পারে, করে তুলতে পারে। আমরা সবাই জানি যে করে তোলা আর গড়ে তোলা, গড়ে তোলা ইংলিশকে এক না বলেন তো? একই তো, মেক। করে তোলা আর গড়ে তোলা ইংলিশ কি? মেক। হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো ইংলিশ কি? বিকাম। এখন কথা হচ্ছে করে তোলা গড়ে তোলা ইংলিশ আপনি এখানে মেক লিখতে পারেন, কিন্তু এই যে পারে, পারের ইংলিশ কি? ক্যান। তাহলে আগে ক্যানটা লিখে তারপরে মেক লিখতে হবে, তাই কি না বলেন? আগে ক্যানটা লিখে তারপরে মেক লিখতে হবে, কারণ মডাল ভার্বটা আগে যাবে। এই যে মডাল ভার্ব ক্যান, তারপরে কি? করে তোলা, তাহলে মেক। আর আমরা সবাই জানি মডাল ভার্বের পরে ভার্বের এক নাম্বার ফর্ম বসে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলার পরে মডাল ভার্বের পরে কি বসে? ভার্বের এক নাম্বার ফর্ম বসে, মেক। তারপরে কি বলতেছে দেখেন, করে তুলতে পারে কার্যকর ও সহজলভ্য। একটু ভালো করে লক্ষ্য করেন, কার্যকর ও সহজলভ্য। আপনি কার্যকর ইংলিশটা কি? অধিকতর, অধিকতর কার্যকর। আচ্ছা, তার আগে দেখেন আপনার সাবজেক্ট আর ভার্ব বসানো হয়ে গেছে না? এইটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট, আর এই যে পুরোটাকে ভার্ব আর কি। তাহলে সাবজেক্ট আর ভার্ব বসানো হয়েছে, বাকি আছে কি? শিক্ষাকে। তাহলে মেক এডুকেশন। দেখেন তারপরে যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে চলে যাচ্ছি। অধিকতর কার্যকর, অধিকতর ইংলিশ হচ্ছে এখানে মোর। অধিকতর ইংলিশ কি? মোর। কার্যকর ইংলিশ কি? ইফেক্টিভ। ইফেক্টিভ। মোরের পরে সবসময় তাকিয়ে দেখবেন যে নাউন ফর্মটা বসেছে, ইফেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ ফর্মটা বসেছে। মোর ইফেক্টিভ, অধিকতর কার্যকর ও সহজলভ্য। এখন ও এর ইংলিশ কি? এন্ড। সহজলভ্যের ইংলিশ কি? অ্যাক্সেসিবল। এটা আপনাদের যে লেকচার শিটটা আমি আপনাকে দিয়েছি, সরি অ্যাক্সেসিবল, অ্যাক্সেসিবল যে লেকচার শিটটা দিয়েছি সেখানে হচ্ছে আপনার অ্যাক্সেসিবল লেখা আছে, বাট আপনি কি এটাকে অ্যাক্সেসিবল দেবেন? দেখেন সহজলভ্য বিষয়টা আসলে কি? সহজলভ্য বিষয়টা হচ্ছে আপনাকে এটাকে অ্যাভেলেবল বলতে পারেন। সহজলভ্য না লিখে আপনি কি লিখতে পারেন? অ্যাভেল, অ্যাভেল, এটা লিখতে পারেন না?
অ্যাভেলেবেল, সহজলভ্য ইংলিশ কি? অ্যাভেলেবেল। ঠিক আছে? তো আচ্ছা, তারপরে আপনি কি বলতে পারেন? ইজ ইট, আপনি এটা বলতে পারেন যে ইউজ মানে ইজি ইউজ, এরকমও বলতে পারেন। সহজলভ্য, ইজি ইউজ, এটাও বলতে পারেন। তো আপনি অ্যাভেলেবেল মানেও কি? সহজলভ্য, ওই অ্যাভেলেবেল হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে। মানে প্রচুর থাকলে কি ওটা সহজলভ্য হয়ে যায় না? অ্যাভেলেবেল, আর এগুলো তো অ্যাভেলেবেল। সো এরকম আর কি, অ্যাক্সেসিবল না লিখে আপনি অ্যাভেলেবেল লিখতে পারেন। তারপরে কি বাকি আছে দেখেন, সহজলভ্য ও করে তোলে, আর কিছু বাকি নেই, শেষ, সেন্টেন্স শেষ। দেখেন কত ইজি। আপনার কাহিনী কি, সাবজেক্ট আর ভার্ব বসাইলেন, এটাকে বলে ফ্রি হ্যান্ড রাইটিং। এখন কথা হচ্ছে, এই টাইপস দিয়ে কি আপনার গ্রামাটিক্যাল কে ক্লিয়ার করতে পারছেন? দেখেন গ্রামাটিক্যাল যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলোর দিকেও যদি আমরা একটু লক্ষ্য করি, লক্ষ্য করলে তাকিয়ে দেখবো যে অ্যাক্সেসিবল এর একটা সিনোনিম চাওয়া হয়েছে, না না অ্যান্টোনিম চাওয়া হয়েছে, নট এ সিনোনিম। এখানে অ্যাক্সেসিবল এর একটা অ্যান্টোনিম চাওয়া হয়েছে। এখন আপনাকে আমি অ্যাক্সেসিবল এর অ্যান্টোনিম কি শিখাইলাম ভাই? অ্যাভেলেবল, এটা অ্যাক্সেসিবল এর অ্যান্টোনিম। সিনোনিম মানে অ্যাভেলেবল হচ্ছে সিনোনিম, এটা তো অ্যাভেলেবল না। ইউজেবল, এটাও সিনোনিম। আবার দেখেন ওপেন, ওপেন টু গেট, এটা মানে ওপেন টু গেট আর ওপেন দুইটাই মানে সিনোনিম। এগুলো তিনটাই হচ্ছে এটা সিনোনিম। তো আপনি ওপেনও বসাইতে পারেন, ইউজেবলও বসাইতে পারেন, অ্যাভেলেবলও বসাইতে পারেন, অথবা অ্যাক্সেসেবল। এই যে অ্যাক্সেসেবল এর অ্যান্টোনিম চেয়েছে কই? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, এই যে অ্যাক্সেসিবল, অ্যাক্সেসিবল এর অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাক্সেসিবল। খুব সহজ না? তো গ্রামাটিক্যাল কিন্তু এইভাবে কোশ্চেন গুলো আসবে। আপনি যদি আরেকটার দিকে লক্ষ্য করেন, হুইচ ফ্রেজ স্ট্রাকচার ইজ ইউজড ইন সাচ আ পাওয়ারফুল মিডিয়াম। তো এইখানে আপনাকে বলা হচ্ছে ইউজড ইন সাচ আ পাওয়ারফুল মিডিয়াম, মানে এই সাচ আ পাওয়ারফুল মিডিয়াম কি বলা হচ্ছে, মানে এইটা কোন মানে ফ্রেজ। দেখেন এখানে বলতেছে এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটাকে আমার মাঝে মাঝে আমরা ভাবি যে এটা কনজাংশন, অ্যাকচুয়ালি এমনটা না, এটা কনজাংশন না, এটা অন্য জিনিস। তারপরে হচ্ছে জিরান ফ্রেজ, অনেকে এটাকে কনজাংশন বা একটা ইয়া বলে চালিয়ে দিবে। তারপরে নাউন ফ্রেজ আছে, এন্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। এখন আপনি এটাকে কোন ফ্রেজ বলবেন? আমি এটাকে নাউন ফ্রেজ বলবো। ঠিক আছে স্যার, হুইচ ইজ রিডিউসিং, এটার পরিবর্তে শুধু রিডিউসিং ব্যবহার করেছে, এটা নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? হ্যাঁ, রিডিউসিং অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন এটাও কিন্তু খুবই ইজি, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এটাও কিন্তু আপনি ইজি বুঝতে পারবেন স্যার। আচ্ছা আচ্ছা, কমেন্টটা কই? আচ্ছা, এটাও আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, সমস্যা নাই। না, এখানে চাপ দিলে আছে। আচ্ছা স্যার, ভোকাবুলারি ভ্যারিয়েশন কিভাবে বৃদ্ধি করতে পারি? জয় দাস, ভোকাবুলারি ভ্যারিয়েশন করতে হলে আপনি যখন একটা ভোকাবুলারি পাবেন, ওই ভোকাবুলারি নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্বিয়াল ফর্ম গুলো জেনে নেবেন ফার্স্ট অফ অল। দ্বিতীয় ফর্মটা হবে ওই জায়গায় আপনি অন্য ফর্ম ইউজ করতে পারবেন কিনা। যেমন এই যে আমি এখানে দেখাচ্ছি, ঠিক এইভাবে আপনি ক্লাসের মধ্যে এটা পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন আমি এখানে দেখাচ্ছি, তো আপনি ক্লাসের মধ্যেও এটা পেয়ে যাবেন। এখান থেকে সব কেটে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন এইটা আসলে কোন ফ্রেজ। আপনি যদি প্রথমে বাক্যটার দিকে একটু লক্ষ্য করেন, আমরা কি বাক্য লিখছি, তো আপনি দেখেন এই সার্চ, এইটার আগে দেখেন একটা এমিদার আছে, তাই না? বি ভার্বও বলতে পারেন। ধরেন এমিদার যখন থাকবে, তখন তারপরে যে অংশটা থাকবে, সাচ আ পাওয়ারফুল মিডিয়াম। এই যে সাচ, এই যে এমিদারের কারণে এটা নাউন ফ্রেজ। খুবই দারুণ একটা পদ্ধতি। এমিদার, এই যে দেখেন আন্ডারলাইনের এইখান থেকে, মানে ওরা প্রশ্নটা করেছে কোথায় দেখেন, দেখলে বুঝতে পারবেন। সাচ থেকে কোশ্চেন করছে, সাচের আগে কি লেখা ছিল? ইজ। তার মানে ইজের পরে যে ফ্রেজটা থাকে সেটা সবসময় নাউন ফ্রেজে পরিণত হয়। দেখেন এটা আরো বেশি সহজ। আর আপনি যেটা বললেন না যে রিডিউসিং, আইএনজি দিয়ে শুরু হইলেই সেটা ভাই ম্যাক্সিমাম সময় সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজেই পরিণত হয়, এবং সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজে চলে যায়। হ্যাঁ, এখানে কমেন্ট দেখা যাচ্ছে না, কমেন্ট হারাই, এই দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, এরকম আর কি। তো আমরা এই জিনিসগুলোকে আরেকটু আয়ত্ত করি। লাইক দ্যাট, এখানে ধরেন, এখানে বলছে দ্য ওয়ার্ড দ্যাট ইন দ্য সেন্টেন্স ইন্ট্রোডিউস। তো দ্যাট এখানে কি, এই সেন্টেন্সের দ্যাটটা আসলে কি এটা বোঝাতে চাচ্ছে। এটা কি রিলেটিভ ক্লজ বোঝাচ্ছে? বলেন তো, এই কোশ্চেনের অ্যান্সারটা বলেন, যারা আছেন তারা একটু এই কোশ্চেনের অ্যান্সারটা বলেন। ফারজানা রহমান আছেন, জয় দাস আছেন, সবুজ হোসেন আছেন, মানে যারা কমেন্টস করছেন তাদের নাম বললাম। হ্যাঁ, সবুজ হোসেন আছেন, এইরা আছেন। তো ধরেন আপনি বলেন তো এখানে কি হবে, বলেন, কমেন্টস করেন একটা, কমেন্টসটা দেখি।
মানে এটা কোন ফ্রেজ, মানে এই যে দ্যাট, এই সেন্টেন্সের মধ্যে যে দ্যাটটা ছিল, সেই দ্যাটটা মানে কোন ক্লজ প্রকাশ করছে? রিলেটিভ ক্লজ মানে সম্পর্কযুক্ত ক্লজ, তারপর হচ্ছে কন্ডিশনাল ক্লজ শর্তযুক্ত ক্লজ, নাকি বলতেছে হচ্ছে আর রেজাল্ট ক্লজ মানে হচ্ছে ফলাফল যুক্ত ক্লজ, আর নাউন ক্লজ মানে একটা নাউন ক্লজ বোঝাচ্ছে। এখন আমি আপনাকে যদি বলি দ্যাট এটা কোন ক্লজ বোঝাচ্ছে, আমার একটা গ্রামাটিক্যাল ক্লাস ছিল, সেখানে আমি বলেছি ম্যাক্সিমাম দ্যাট আর হোয়াট, ম্যাক্সিমাম দ্যাট আর হোয়াট, এইগুলো ম্যাক্সিমাম মানে 99% হচ্ছে নাউন ক্লজ, তবে এখানে নাউন ক্লজ না। ধরেন আমি এটাকে ক্লজ করলাম যেটা নাউন ক্লজ না। এখন আপনি ধরেন এখানে আপনি কোন ক্লজের অ্যান্সার করবেন? দেখেন আমি বুঝতে পারছি যে এটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছেন। কেন? নর্মাল লেভেল তো আপনি আমার রাইটিং এর মধ্যে থেকেই গ্রামার শিখে যাচ্ছেন, কিন্তু অ্যাডভান্স লেভেলটা কিন্তু শিখছেন না। কোশ্চেনটা আসলে কেমন ছিল এইগুলো দেখানোর জন্য নিয়ে এসেছি। কোশ্চেন আসলে এমন ছিল, রিলেটিভ ক্লজ জয় দাস বলেছেন, বাকিরা একটু চেষ্টা করবেন সবসময়, কারণ এটা চেষ্টায় আপনাকে অনেক বড় করবে। যেমন জয় দাস আজকে বললো কি যে রিলেটিভ ক্লজ, এও একটা ভুল করে বসছে। এখন আমি যখন সঠিকটা বলবো তখন কিন্তু ওনার মাথায় গেঁথে যাবে বিষয়টা। কিভাবে দেখেন, যখন আপনি দেখবেন সাচ এই কথার সাথে দ্যাট যুক্ত আছে, সাচ এই কথার সাথে, সেন্টেন্সে সাচ ছিল না, সাচ এই কথার সাথে দ্যাট যুক্ত আছে, তার মানে ফলাফল। কি বুঝতে পারলে? সহজ হইল না? আচ্ছা, একটু কেটে দাও, সমস্যা নেই। আরো